প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। খেলাপি ঋণে 90%-এরও বেশি, খারাপ অবস্থা নিয়ে টালমাটাল 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংক। শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন জামাত নেতা মাহবুব। অন্যদিকে সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ বললেন সালাউদ্দিন আহমেদ। যুদ্ধের পর প্রথম রায়ের বাজারে ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানালো শিবির। অন্যদিকে ভিপি জিএস সহ চট্টগ্রামের 7 সন্তানের নেতৃত্বে চলবে ডাকসু। ৩৩ বছর পর অনুষ্ঠিত হল জাকসু নির্বাচন, চলছে ভোট গণনা। কেন্দ্র ত্যাগ করলেন বিএনপিপন্থী ৩ শিক্ষক, ভোট বর্জন করে 4 প্যানেলের পুনর্নির্বাচনের দাবি। 3 দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেনজিরা। অন্যদিকে নেপাল থেকে বিশেষ বিমানে ঢাকায় ফিরলেন বাংলাদেশ ফুটবল দল। ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় ৩৫ জনের প্রাণহানি। অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 19 সন্ত্রাসী নিহত। ইন্দোনেশিয়ায় হরকা বন্যা ভূমিধসে 15 জনের মৃত্যু। রাজশাহী মেডিকেলে 70 দিনে 351 সাপে কাটা রোগী ভর্তি। রাসেলস ভাইপারের ছোবলে 6 জনের মৃত্যু। লেবাননে ইরানপন্থীদের অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণ করে রাজনীতিতে নামার আহ্বান মিয়ানমার জান্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের দুর্বল বেসরকারি ব্যাংকগুলোর জন্য উদ্ধার পরিকল্পনা নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ভেতর থেকেই ভেঙে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ চলতি বছরের জুনে দাঁড়িয়েছে 1,46,362 কোটি টাকায়, যা মাত্র 6 মাসে 10% বৃদ্ধি। এর মধ্যে 90%-এরও বেশি খারাপ বা ক্ষতি শ্রেণীতে, যার পুনরুদ্ধার সম্ভাবনা ক্ষীণ। খেলাপি ঋণের পাশাপাশি তীব্র মূলধন ও প্রভিশন ঘাটতি, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে কম বরাদ্দ এবং মুনাফার ধারাবাহিক পতনে ব্যাংকগুলোর অবস্থা সংকটজনক। ব্যাংকিং বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন আর শুধু মুনাফার বিষয় নয়, টিকে থাকার লড়াই। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানো ও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আগামী 14 সেপ্টেম্বর ঢাকায় 3 দিনের সফরে আসছে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ এই দলের নেতৃত্বে থাকবেন। সফরে মূলত যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক আরও কমিয়ে অন্তত 15% নামানো এবং পূর্বের সমঝোতার ভিত্তিতে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র এর আগে বাংলাদেশি পণ্যের উপর 37% ও পরে 35% পাল্টা শুল্ক আরোপ করে। তৃতীয় দফা আলোচনায় 31 জুলাই তা কমিয়ে 20% করা হয়, যদিও বাংলাদেশকে কিছু ছাড় দিতে হয়। এ প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইউএসটিআর এর কাছে সময় চেয়ে চিঠি দিলে ওয়াশিংটন এ সফরের সিদ্ধান্ত নেয়। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শতভাগ সুষ্ঠু না হলেও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। শুধু আইন দিয়ে নয়, মানসিকতার পরিবর্তনও জরুরি। এখন আর কালো টাকা বা মাশুল পাওয়ার দিয়ে আগের মতো ফলাফল প্রভাবিত করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ হল সংসদ, তবে তা এমনভাবে করা উচিত নয় যা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হয়। মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো রায়ের বাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত ডাকসু নেতারা। 11 সেপ্টেম্বর সকালে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন তারা। নেতারা জানান, ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন। এ সময় নবনির্বাচিত ভিপি আবু সাদিক কাইম বলেন, সব প্যানেলের ইস্তেহার মূল্যায়ন করে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করবেন।
এদিকে সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ভিপিজিএস সহ 7 পদে জয় পেয়েছেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। এর মধ্যে ভিপি সাদিক থাকেন খাগড়াছড়িতে, জিএস এস এম ফরহাদ থাকেন রাঙামাটিতে। তাদের বাড়ি সাতকানিয়া ও লোহাগাড়া। দুজনই পড়েছেন চট্টগ্রামের বায়তুস শরফ মাদ্রাসায়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রায় 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে একটি কেন্দ্রে সন্ধ্যা 6:30 পর্যন্ত ভোট হয়। 21টি হলে 224টি বুথে কেন্দ্রীয় ও হল সংসদের 40টি পদে ভোট গ্রহণ হয়। ভোট চলাকালীন ছাত্র শিবির, ছাত্রদল ও বাকছাস সমর্থিত প্রার্থীরা জাল ভোট, কারচুপি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপিপন্থী 3 শিক্ষক নাহারিন ইসলাম খান, নজরুল ইসলাম ও শামীমা সুলতানা নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া ভোট বর্জন করেছে ছাত্রদল ও প্রগতিশীল 4 প্যানেল, সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। তারা ভোটে অনিয়ম, পোলিং এজেন্ট সংকট, তালিকায় নাম না থাকা, নারী হলে পুরুষ প্রার্থীর প্রবেশ সহ নানা অভিযোগ তুলে নির্বাচন বাতিল করে নতুন তফসিল দাবি করেন। নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ও সরকারি ভবনে আগুন ও রাজনীতিবিদদের বাড়িঘরে ভাঙচুর চালায়। এরপর জেনারেশন জি তরুণরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সংস্কার, নতুন সংবিধান, সরাসরি নির্বাহী নেতৃত্ব ও 3 দশকের লুটপাটের তদন্ত সহ বিভিন্ন দাবি তোলে। তারা বলেন, আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং দেশের শান্তি ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য। এদিকে 3 দিনের অপেক্ষা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে আজ বিকেল 4:30টায় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফেরে। কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেল থেকে সকালে রওনা দিয়ে স্থানীয় সময় 9:15টায় তারা বিমানবন্দরে পৌঁছায় এবং বেলা 2:55 ফ্লাইটে ওঠে। তাদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকরাও একই ফ্লাইটে ফেরেন। ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 35 জন নিহত ও 130 জন আহত হয়েছে। রাজধানী সানা ও আল-জফ প্রদেশে বুধবার এই হামলা চালানো হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর 3 অভিযানে নিষিদ্ধ সংগঠন টিটিপি সংশ্লিষ্ট 19 জন সন্ত্রাসী নিহত হয়েছে। 9 থেকে 10 সেপ্টেম্বর চালানো এসব অভিযানে সাফল্যের জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাদের প্রশংসা করেছেন। তারা জানান, ভারত সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান দৃঢ় অবস্থানে রয়েছে। ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা ও বালি প্রদেশে হরকা বন্যা ও ভূমিধসে অন্তত 15 জন নিহত এবং আরও অন্তত 10 জন নিখোঁজ রয়েছেন। 8 সেপ্টেম্বর শুরু হওয়া ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্যোগে কাদামাটি ও পানির তোড়ে মানুষ ভেসে যায়। বুধবার পর্যন্ত মৃতদের মধ্যে 1 মা ও তার শিশুর লাশও উদ্ধার করা হয়েছে। প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে চলাচল, ডুবে গেছে বাড়িঘর। এতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন পর্যটকরাও। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 70 দিনে 351 জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন, যা গত 14 বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে 270 জনকে নির্বিষ ও 81 জনকে বিষধর সাপে কেটেছিল, যার মধ্যে 11 জন রাসেলস ভাইপারের শিকার। আইসিইউতে ভর্তি 7 জনের মধ্যে 6 জন মারা গেছেন। সর্বশেষ মঙ্গলবার রাতে এক রোগী ভর্তি হওয়ার 1.5 ঘণ্টার মধ্যেই মারা যান। চিকিৎসকরা জানান, রোগীরা বিলম্বে হাসপাতালে আসায় মৃত্যু হচ্ছে। অনেকে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করেন। তবে গত বছরের তুলনায় এবার মৃত্যুর হার কিছুটা কম। ইসরায়েল লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র কারখানায় বিমান হামলা চালিয়ে কারখানাটি প্রায় ধ্বংস করেছে। আইডিএফ জানায়, এটি হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগার ছিল, যা সন্ত্রাসী কাজে ব্যবহৃত হতো। এর আগেও স্থাপনায় একাধিকবার হামলা চালানো হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের জারিয়াতেও হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালানো হয়। অন্যদিকে মিয়ানমারে জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণ করে রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানালেও প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলো তা প্রত্যাখ্যান করেছে। বার্মিজ উইমেন্স ইউনিয়নের তথ্য অনুযায়ী শুধু অগস্টেই জান্তার দমননীতিতে প্রাণ হারিয়েছেন অন্তত 73 নারী। সাম্প্রতিক সময়ে সাগাইং অঞ্চলে জান্তার বিমান ও নৌ হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.